চরণদাসপুর নামের পুরনো এক শহর, যার নামটা যেন ইতিহাস আর রহস্যের মধ্যে গাঁথা। লোকমুখে শোনা যায় শহরের পাশ ঘেঁষে থাকা গা ছমছমে জঙ্গলের গভীরে লুকিয়ে আছে এক অলৌকিক প্রাচীন যন্ত্র, যার নাম কেউ ঠিক জানে না। শুধু এটুকু শোনা যায়, যদি কেউ নিজের আঙ্গুল এই যন্ত্রে দান করে তাহলে সে যা চাইবে তাই পেয়ে যাবে। কিন্তু সেই বরদান বা আশীর্বাদের মূল্য হয়তো একটু বেশি চড়া। এরই মাঝে শহরে শুরু হয় একের পর এক রহস্যময় খুন। প্রতিটা মৃতদেহের শরীরে পাওয়া যাচ্ছে এক গোলাকার মান্ডালা চিহ্ন, আর প্রতিটা লাশের কোনো না কোনো অংশ হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। কোনো লাশের বডি নিয়ে যাচ্ছে, তো কোনো লাশের মুখের চামড়া, তো কারোর মাথা। কে বা কারা করছে এই খুন? শহরের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে যায়। এটা কি এক সিরিয়াল কিলারের কাজ, নাকি আদেও এগুলো খুনই না? কারো মতে এটা আত্মবলিদান, আবার কারো মতে অন্ধবিশ্বাসের ফলাফল। কালো এক ছায়া ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে চন্দ্রদাসপুরকে। এই শহরে সত্যিই কি কোনো অলৌকিক শক্তির ছায়া ঘোরাফেরা করছে, নাকি এই সব কিছুর পেছনে আছে কোনো সুপরিকল্পিত ষড়যন্ত্র? এমনই গা ছমছমে সাইকোলজিক্যাল মিস্ট্রি, অভাবনীয় কিছু টুইস্ট আর মাইথোলজিক্যাল ক্রাইম থ্রিলার ভরা মার্ডার মিস্ট্রি নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ মান্ডালা মার্ডার্স। তবে সাবধান, কিন্তু কালো এই ছায়া যখন তখন চলে যেতে পারে আপনার খুব কাছে। সালটা 1952। ভারতের উত্তর অঞ্চলের চরণদাসপুরের নদীতে একটা নৌকা ধীরে ধীরে শহরের দিকে এগোচ্ছে। আকাশে জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, যেন কোনো মহা বিপদের সংকেত দিচ্ছে। একটা মেয়ে তার দাদিকে জিজ্ঞেস করে, আমরা কত বছর ধরে এই রাতের জন্য অপেক্ষা করছি? দাদি বলে, কারো মতে যুগ যুগ ধরে, আবার কারো মতে 14 বছর ধরে। রুকমণি নামের এক মেয়ে লাল শাড়ি আর ভারী গহনায় সেজে রহস্যময়ী এক চাহনি দিয়ে এক টানেল থেকে বের হয়ে আসে। মেয়েটা বলে, আজ মহামণি সেই বহু প্রতীক্ষিত স্বপ্ন পূরণ করে দিবে, তাই না? রুকমণি টানেল থেকে বের হয়ে হল রুমে আসে, যেখানে মানবাকৃতির ভাস্কর্যের বুকে নীল মণি জল জল করে জ্বলছে। সামনে আজব দেখতে এক যন্ত্র। যন্ত্রটা দেখেই রুকমণি বিজয়ের এক হাসি দিয়ে সেই যন্ত্রের দিকে এগিয়ে যায়। দাদি মেয়েটাকে বলে, শুধু যন্ত্রের বলে নয়, বরং শক্তি দিয়ে আমরা এই স্বপ্নকে পূরণ করব। রুকমণি আজব দেখতে যন্ত্রের চাকা ঘোরাতেই এক লোকের নিস্তেজ শরীর থেকে রক্ত পাইপের মাধ্যমে সেই মেশিনে যায়। দাদি সেই মেয়েটাকে বলে, এই দুনিয়ায় একমাত্র শক্তিকেই কখনো বানানো বা ধ্বংস করা যায় না, কেবল এক রূপ থেকে অন্য রূপে বদলানো যায়। আমাদের ইয়াস্ত বিদ্যা আর যন্ত্র এক হলেই তবেই তো শুরু হবে আসল প্রক্রিয়া। দেখা যায় মেশিন থেকে রক্ত পাশের এক লাশে দেওয়া হচ্ছে। দাদি বলে, একবার এই প্রক্রিয়া সফল হয়ে গেলে আমাদের ইয়াস্তিদের প্রতি দুনিয়া যে অন্যায় করেছে তার বদলা নিতে পারবো। রুকমণির পেছনে তার সব অনুসারী মানে আয়াস্তিরা দাঁড়ানো। এরা সবাই হলো মহিলা। রুকমণি সেই লাশের উপর হাত রেখে বলে, আজ এক ঐতিহাসিক দিন। আজকের পর থেকে দুনিয়া বদলে যাবে। মেয়েটা জিজ্ঞেস করে, যদি আজ এই প্রক্রিয়া সম্পূর্ণ না হয় তাহলে কি হবে? দাদি বলে, তাহলে আবার আমাদের অপেক্ষার সময় বাড়বে। শক্তির এক অখণ্ড যুগ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখা যায় চরণদাসপুরের সকলকে এক বয়স্ক লোক বলছে, এই পর্যন্ত বহু মানুষ জান দিয়েছে, যদি চান আর কেউ না মরুক তাহলে ওই ডাইনি আর তাদের কালো জাদুকে এখানেই শেষ করতে হবে। জয়নন্দ বলে, আজ শুধু ওই ডাইনিদেরকে এই গ্রাম নয়, বরং এই দুনিয়া থেকেই বের করতে হবে। ভিড়ের মাঝে দাঁড়ানো এক বিদেশি এইসব চুপচাপ দেখছে। দাদি এসে রুকমণিকে বলে, জয়নন্দ গ্রামবাসীকে নিয়ে এদিকেই আসছে। রুকমণি সেই লাশের বুকে নীলমণিটা রাখতেই অদ্ভুত সেই যন্ত্র একা একাই চালু হয়ে যায়। চারপাশ থেকে গ্রামবাসী মশাল হাতে
রুকমণির ডেরার দিকে তেড়ে আসছে। রুকমণি চিৎকার করে বলে, আজ আমাদের আর অন্য কিছু ভাবার কোনো সময় নেই, যেভাবেই হোক এই প্রক্রিয়াকে সম্পূর্ণ করতে হবে। তাই তোমরা এই গ্রামবাসীদেরকে আটকাবে। সাথে সাথেই দরজা ধাক্কানোর শব্দ পেয়ে সব আয়াস্তি ছুটে দরজা আটকাতে যায়। এত মানুষের শক্তির সাথে পেরে ওঠা প্রায় অসম্ভব। বুকে নীলমণি রাখা লোকটার হাত হঠাৎ নড়ে ওঠে। রুকমণি বলে, প্রক্রিয়া পূর্ণ হওয়ার আগে গ্রামবাসীদের কোনোভাবেই ভেতরে আসতে দেওয়া যাবে না। আর মাত্র কয়েকটা মুহূর্ত, তোমরা সাহস হারিও না। হঠাৎ কে যেন মশাল দিয়ে সেই নীলমণি রাখা শরীরে আগুন ধরিয়ে দেয়। লক্ষ্যের এত কাছে এসেও সব এভাবে শেষ হতে দেখে রুকমণি আত্মচিৎকার করে কান্না করতে করতে সেই আগুনে ঝাঁপ দিতে যায়। দাদি এসে রুকমণিকে আটকে বলে, তুমি বেঁচে থাকলে তবেই কেবল আমাদের ইয়াস্ত বানানোর স্বপ্ন পূরণ হবে। গ্রামবাসী আসার আগে তুমি চলে যাও। বলেই মুখকে বলে, গিয়ে মণি আর যন্ত্রটা নিয়ে আসো। যন্ত্র কাজ করা বন্ধ করে দেয়। মুখ সেই যন্ত্র আর মণিটা নিয়ে রুকমণির কাছে আসতেই গ্রামবাসী দরজা ভেঙে ভেতরে চলে আসে। জয়নন্দ রুকমণির দিকে এগোতেই যাবে, তখনই দাদি এসে লাল পানীয় ভরা একটা কাচের বোতল এনে মাটিতে ফেলতেই চারিপাশে আলোয় ভরে যায়। গল্প চলে আসে 2025 সালে। ইন্সপেক্টর বিক্রম স্মোক করতে করতে পাশের এক কাপলকে দেখে তার ভালোবাসার মানুষ মানে কবিতার কথা মনে করে। এমনই এক বৃষ্টির দিনে সেও তার কবিতাকে এভাবে বিদায় দিয়ে ট্রেনে উঠেছিল। বিক্রম মন খারাপ করে ট্রেনে তার সিটে আসতে দেখে বাইরে দেখা সেই ছেলেটাই তার বাবার সাথে গল্প করছে। ছেলেটার নাম অভিষেক। কিন্তু বাবা যখনই জানায় যে বিক্রম দিল্লির পুলিশে আছে, অভিষেক কেন যেন বেশ ভরকে যায়। বিক্রম লক্ষ্য করে অভিষেকের ডান হাতের বুড়ো আঙ্গুলের মাথা কাটা। বাবা জিজ্ঞেস করে, তা তুমি কি চরণদাসপুরেই থাকো? অভিষেক বলে, না, কাজের জন্য যেতে হয়। বিক্রম বলে, তোমার আঙ্গুলের মাথা কাটা, তারপরও প্রেসের ফটোগ্রাফি করো কিভাবে? অভিষেক অবাক হয়ে তাকালে বিক্রম বলে, ক্যামেরার ব্যাগে প্রেস লেখা, তাই গেস করলাম আর কি। যাই হোক, সকাল হতেই বাবা আর বিক্রম তাদের চরণদাসপুরের বাসায় আসে। সিঁড়ি থেকে উঠতে উঠতেই বাবা বলে, বিয়ে 2 দিন পরে তোমার মায়ের নাম আমি এখানে লিখেছিলাম। তোমার মা তো লজ্জায় একদম লাল হয়ে গিয়েছিল। এসব বলতে বলতেই বাবা ভেতরে আসলে তার মনে হয় তার স্ত্রী ভাসুদা পুরোনো দিনের মতো আজও সামনে চৌকিতে বসে সেতারা বাজিয়ে গান করছে। দীপাবলির সময় সে তার স্ত্রী আর 2 ছেলে পবন এবং সোনুকে নিয়ে কতই না আনন্দের সময় কাটিয়েছিল। সোনু মানে বিক্রমের ছোটবেলার কথা মনে পড়ে যায়। মা তার আর তার ভাইয়ের জন্য পরম যত্নে টিফিন বানিয়ে দিত। একদিন মা আর বাবাকে না জানিয়েই বিক্রম পবনকে নিয়ে স্কুটিতে বের হয়। পবনের অনেক ভয় করছে দেখে বিক্রম হাসতে হাসতে বলে, একদম ভয় পাবি না, তোর ভাই আছে না? পবন বলে, তাহলে 2 হাত ছেড়ে চালাও। বিক্রমও 2 হাত ছেড়ে চালাতে থাকে। সাথে সাথেই গলি থেকে বের হতেই একটা গাড়ি এসে স্কুটিতে আঘাত করে। হাসপাতালে বাবা আর মাকে পবনের মৃত্যুর খবর জানাতেই মা টুকরি কান্না করে ওঠে। বিক্রম কান্না করতে করতে বাবার সাথে ভেতরে আসে, দেখে পবনের নিথর দেহ পড়ে আছে। সে নিজেকে কোনোভাবেই মাফ করতে পারছিল না। পুলিশ অফিসার বাবাকে এসে বলে, আপনার স্ত্রীর পার্স পেয়েছি, তবে তাকে এখনো পাওয়া যায়নি। ছোটবেলার সেই ভয়ানক দিনের কথা মনে করে বিক্রমের মন অনেক খারাপ হয়ে যায়। অভিষেক গঙ্গার পাশের মন্দিরে হওয়া বিশাল পূজার ছবি তুলছে। হঠাৎ তার সিনিয়র ভেঙ্কট কল দিয়ে বলে, সূর্যা আর বীরধান লোকেশনে পৌঁছে যাবে, তুমি তোমার কাজ শুরু করে দাও। অভিষেক লুকিয়ে লুকিয়ে একটা ঘরে জানালার পাশে আসে, দেখে ভিতরে মন্ত্রী গোছের 2 লোক সুজয় আর বিজয় আবাস্তি নামের একজনকে টাকা দিয়ে বলছে, এখানে আমি যাকে বলবো লোক তাকেই ভোট দিবে, বিষয়টা মুখ্যমন্ত্রীকে জানিয়ে দেবেন। আবাস্তি বলে, তাহলে ওই অনন্যা ভারদ্বাজের কি হবে? বিজয় হাসতে হাসতে বলে, সে তো আমাদের কাছে পাখির সমান, একটা গুলি মারলেই উড়ে যাবে। বলেই বসতে গেলে হঠাৎ তার নজর পড়ে অভিষেকের উপরে। অভিষেক সাথে সাথেই দৌড়ে গেলে সুজয় আর বিজয়ের লোকরা তার পিছু করতে থাকে। অভিষেক কোনো মতে যান বাঁচিয়ে দৌড়াতে দৌড়াতে সিঁড়িতে লুকিয়ে পড়ে। পরের দিন সকালে বিক্রম তার ছোটবেলার বন্ধু প্রমোদের সাথে মন্দিরের ঘাটে বসে গল্প করছে। বাবা নদীতে গোসলে নামে। প্রমোদ জিজ্ঞেস করে, কবিতার কি খবর? বিক্রম বলে, এখনো সেই একই অবস্থা, কোমায় পড়ে আছে। বাবা ডুব দিয়ে উঠতেই শরীরে কিছু স্পর্শ লাগতে সেদিকে তাকিয়ে চিৎকার
চিৎকার করে ওঠে। দেখা যায় অভিষেকের কাটা মাথা, 2 হাত আর 2 পা কেটে সেলাই করে দেওয়া, কপালে অদ্ভুত এক সিলের মতো কিছু মেয়ে দেওয়া আছে। কি বিভৎস দৃশ্য। বিক্রম দৌড়ে এসে বাবাকে কোনো রকমে সরিয়ে নেয়। এই বিভৎস লাশ দেখে প্রমোদ বলে, মনে হচ্ছে কিছুক্ষণ আগেই লাশটা পানিতে ফেলা হয়েছে। খুনি চায় সবাই যেন এই লাশ দেখে, মনে হচ্ছে সে পুলিশকে চ্যালেঞ্জ করছে। বিক্রম বলে, আমার মনে হচ্ছে অভিষেকের কপালের ওই চিহ্ন আমি কোথায় যেন দেখেছি। বিক্রম বাসায় ফিরে পুরনো ট্রাঙ্ক থেকে মায়ের পার্স বের করে। একটু খুঁজতেই গোল একটা কয়েন পায়, যেখানে অভিষেকের মাথায় আঁকানো চিহ্নর মতোই একই চিহ্ন আঁকানো। রাতে প্রমোদের সাথে গল্প করার সময় প্রমোদ কান্না করতে করতে বলে, বাসুদা চাচিকে আজও আমার খুব মনে পড়ে। আমার জাতটা নিচু হওয়ায় এখানের কেউ আমার সাথে ভালো ব্যবহার করতো না, একমাত্র বাসুদা চাচি আমাকে মায়ের মতো ভালোবাসতো। আফসোস সেই রাতটা আমাদের কারো জীবনে কোনোদিনও না আসতো, তাহলে বাসুদা চাচি কোথাও যেত না। বিক্রম বলে, যেদিন অ্যাক্সিডেন্ট হলো সেই রাতে পবন আইসিইউতে ছিল। বাবা শহর থেকে বড় ডাক্তার আনতে গিয়েছিল। আমি উর্মিলা চাচির কোলে ঘুমাচ্ছিলাম। হঠাৎ মা এসে আমাকে নীলাশ চাচার কাছে রেখে চাচি আর পবনকে নিয়ে কোথায় যেন বের হয়ে যায়। রিকশায় উর্মিলা জিজ্ঞেস করে, আমরা কোথায় যাচ্ছি? বাসুদা বলে, ওয়ারুণার জঙ্গলে যেতে হবে। পবনকে সুস্থ করার ওটাই একমাত্র রাস্তা। বিক্রম বলে, পরের দিন ওই জঙ্গলে পবনের নিথর দেহ পাওয়া যায়, সাথে মায়ের এই পার্স, কিন্তু মায়ের কোনো সন্ধান পাওয়া যায়নি। প্রমোদ হঠাৎ উঠে বলে, চাচির পার্সে যে চিহ্ন পাওয়া গেছে অভিষেকের কপালেও সেই একই চিহ্ন। তার মানে কোনো একটা রহস্য তো অবশ্যই আছে, আর সেটা আছে ওই জঙ্গলের মধ্যে। আমরা 2 ভাই পুলিশে কাজ করি, তাই আমরা যেভাবেই হোক চাচিকে খুঁজে বের করবই। পরের দিন সকালে পার্টির নেত্রী অনন্যাকে ভেঙ্কট বলে, গতকাল অভিষেক মারা যাওয়ার আগে এই ছবিগুলোই পাঠিয়েছিল। অনন্যা বলে, তাহলে কি সুজয় বিজয় ওরাই অভিষেককে মেরেছে? ভেঙ্কট বলে, এখনো শিওর না, তবে পুলিশ অভিষেকের ল্যাপটপ চেক করছে। অনন্যা বলে, খবরের চ্যানেলে জানিয়ে দাও। তখনই বাসার ভিতর থেকে গোলাগুলির শব্দ শুনে অনন্যা সেখানে আসে, দেখে তার ছেলে ঋত্বিক ভয়ে দাঁড়িয়ে আছে। অনন্যা ছেলেকে কোনো রকমে বুঝিয়ে মেয়ে রত্নার সাথে তাকে ভেতরে পাঠিয়ে দেয়। অনন্যাকে দেখে তার স্বামী প্রচুর রেগে বলে, পার্টি সামলানোর কাজ কি হয়ে গেছে যে এখন এখানে আসার সময় হলো? আমি সুস্থ হওয়ার আগ পর্যন্ত যত খুশি উড়ে নাও, মনে রেখো আমার জায়গাটা তোমাকে ভিক্ষায় দেওয়া হয়েছে। অনন্যা রেগে বলে, আগে সুস্থ তো হয়ে নাও, বলেই বের হয়ে হাসি মুখে সবার সাথে দেখা করে। এদিকে ভেঙ্কট খবরের চ্যানেলে সুজয় আর বিজয়ের খবর ছড়িয়ে দিতে বলে। প্রেস কনফারেন্সের এক সাংবাদিক জিজ্ঞেস করে, অভিষেকের মৃত্যুতে নাকি লোকাল গুন্ডা সুজয় আর বিজয়ের হাত আছে? অভিষেকের ল্যাপটপে কিছু পাওয়া গেছে? প্রমোদ তখন অভিষেকের ল্যাপটপে সুজয় বিজয়কে মুখ্যমন্ত্রীর পিএকে ঘুষ দেওয়ার ছবি দেখছে। তার সিনিয়র কুলদীপ বলে, এই সম্পর্কে আর কেউ জানলে আমাদের চাকরি আর জান দুটোই যাওয়ার সম্ভাবনা আছে, বুঝেছো? ভয়ে প্রমোদ ল্যাপটপটা বন্ধ করে দেয়। খবরের সাংবাদিক বলে, সূত্র থেকে জানা গেছে অভিষেক হত্যাকাণ্ডে সুজয় আর বিজয়ের হাত আছে, কিন্তু পুলিশ সব জেনেও চুপ আছে। এই খবর দেখে বিজয় রেগে অনন্যা ভারদ্বাজকে গালি দিচ্ছে। মা সুজয় আর বিজয়কে জিজ্ঞেস করে, অভিষেককে সত্যিই তোরা মেরেছিস? সুজয় বলে, না, আমাদের লোক খুঁজতে গিয়েছিল, কিন্তু তাকে কেউ পায়নি। আমরা মারলে কি লাশ এভাবে সবার সামনে ছড়িয়ে দিতাম? মা বলে, ওই অনন্যা এত সহজে এই ব্যাপারটাকে ঠান্ডা হতে দিবে না। বিক্রম থানায় অভিষেকের ল্যাপটপ চেক করতে আসে, দেখে সুজয় বিজয়ের সব ছবি ডিলিট হয়ে গেছে। প্রমোদ বলে, দেখ, এই কেসে তোর না জড়ানোটাই ভালো। ফাইলের কাজ আমি দেখে নিব, তুই বাইরে সামলা, কারণ এরা অনেক বিপজ্জনক। দিল্লিতে এসব রাজনীতির পাল্লায় পড়েই তো তোকে সাসপেন্ড হতে হলো। কিন্তু বিক্রম তো নাছোড় বান্দা, তাই প্রমোদ বলে, তুই গিয়ে অভিষেকের স্ত্রী শিবনার সাথে কথা বল। সে অভিষেকের কেশবনগরের বাড়িতে থাকে। বিক্রম সেই বাসায় আসে, দেখে সামনে কিছু লোক অনন্যা ভারদ্বাজকে নিয়ে মুর্দাবাদ স্লোগান দিচ্ছে। এসব দেখে সামনে দোকানদার বলে, অনন্যা ভারদ্বাজ অভিষেকের স্ত্রীর সাথে দেখা করতে এসেছে। এই সুযোগে সুজয়ের লোকেরা এসে আন্দোলন শুরু করেছে, যেন অনন্যা এখান থেকে বের না হতে পারে। বিক্রম পাশের বাড়ির চাচির সাথে কথা বলতে আসলে জানতে পারে এলাকার সবাই অভিষেককে ভালোবেসে বাবলু বলে ডাকতো। নামটা শুনতেই তার কেমন যেন খটকা লাগে। তখনই বিক্রমকে কেউ কল দেয়। কল রিসিভ করতেই অপর পাশ থেকে অনন্যা বলে, ব্রাউন শার্টে তোমাকে ভালোই লাগছে, বামে আমার হাত দেখেছো? এখানে চলে আসো। বিক্রম সেখানে যেতেই অনন্যা জিজ্ঞেস করে, এখানে কেন এসেছো? বিক্রম বলে, আসলে অভিষেকের সাথে ট্রেনে দেখা হয়েছিল, তাই তার স্ত্রীর সাথে কথা বলতে এসেছিলাম।
গিয়েছিলাম, শুনলাম তোমার পার্টি সুজয় বিজয়কে নাকি টিকিট দেওয়ার কথা বলেছিল। অনন্যা হেসে বলে, তুমি টাকা নিয়ে আসো, তোমাকেও এরা টিকিট দিয়ে দিবে। এসব বাদ দাও, কবিতা কেমন আছে? আসলে কবিতাকে এমন অবস্থায় দেখা সম্ভব না, তাই দেখতে যাই না। আসলে এই অনন্যা কবিতার বড় বোন। তখনই ভেঙ্কট আসলে অনন্যা চলে যায়। গাড়িতে অনন্যা ভেঙ্কটকে বলে জেসিপি জালিজাকে কল করে সুজয় আর বিজয়কে গ্রেফতার করাবে। ওদের ছোট ভাই বান্টির মাথায় কোনো বুদ্ধি নাই, তাই এই দুজনকে গ্রেফতার করিয়ে তাকে খবর দিবে যে তার দুই ভাইকে এনকাউন্টার করা হবে। রাতে সুজয় বিজয়কে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় তারা দুইজনই বারবার জিজ্ঞেস করে, আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? প্রমোদ বলে, অত ভাবার কিছু নেই, কিছু প্রশ্ন করেই ছেড়ে দিব। তখনই বান্টি তার দলবল নিয়ে গাড়ি পাশে এনে বলে, ভাই এরা তোমাদের এনকাউন্টার করাবে। বিজয় রেগে চিৎকার করলে প্রমোদ বলে, শান্ত হও, এমন কিছুই হবে না। কিন্তু সুজয়ের হাজার মানা সত্ত্বেও রকচটা বিজয় বান্টিকে গুলি করতে বলে, আর গুলি গিয়ে লাগে ড্রাইভারের বুকে। পরের দিনই মুখ্যমন্ত্রী অনন্যাকে ডেকে বলে, পার্টির প্রধান আপনার উপর রেগে আছে, সিবিআইবি আপনাকে তদন্ত করতে ডাকবে। এই অবস্থায় আপনাকে টিকিট দেওয়াটা। কথা শেষ করার আগেই অনন্যা সুজয় আর বিজয়ের মুখ্যমন্ত্রীর লোককে ঘুষ দেওয়ার ছবি দেখিয়ে বলে, পার্টি প্রধানকে সামলানোর দায়িত্ব আপনার, আর সিআইবি কে আমি সামলাবো, চিন্তা করবেন না। অভিষেকের ল্যাপটপ থেকে আপনার ঘুষ নেওয়ার ছবিটা ডিলিট করে দিয়েছে। রাতে রিয়া চরণদাসপুর মার্ডার কেসের খুঁটিনাটি দেখতে ব্যস্ত। খুঁটিনাটি দেখতে দেখতে ক্লান্ত হয়ে চোখ বুঝতেই ভয়ানক এক স্বপ্ন দেখে লাফিয়ে ওঠে। স্বপ্নে সে নিজেকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরের দিন সকালে রিয়ার সিনিয়র তাকে বলে, ডিফেন্স সেক্রেটারি চায় রিয়া যেন তার স্পেশাল রিসার্চ টিম জয়েন করে, মানে রিয়ার প্রমোশন হয়েছে। তবে কথাটা শুনে রিয়া মোটেও খুশি না, কারণ সে আর ডেস্কটপ না, বরং ফিল্ড ওয়ার্ক চায়। সে আসলে চরণদাসপুরের মার্ডার কেস সলভ করতে চায়, কারণ তার মনে হচ্ছে এই কেসটা কোনো সাধারণ কেস না। সিনিয়র বলে, তুমি তো আজও ফিল্ড জবের জন্য রেডি না। রিয়া তখনই ছোট এক বাচ্চা মেয়েকে দেখতে পায়। মেয়েটা চিৎকার করে বলছে, আমি বাবার কাছে যেতে চাই। রিয়া বলে, এতদিন ভাবতাম ফিল্ডে না গেলে আমি হয়তো ওকে আর দেখবো না, কিন্তু আমি ভুল ছিলাম। এখন মনে হচ্ছে ফিল্ড ওয়ার্কে গিয়ে আমাকে আমার ভুলের সামনাসামনি হতে হবে। রাতে বিক্রম বাবাকে বলে, তোমার কি মনে আছে উর্মিলা চাচির সাথে তার ছেলে বাবলুও মাঝে মাঝে এখানে আসতো? সেই রাতে উর্মিলা চাচি আর নীলাস চাচাও গায়েব হয়ে যায়, তাই না? বাবা বলে, হ্যাঁ, পুলিশ অনেক খুঁজেছিল কিন্তু পায়নি। বিক্রম বলে, বাবলু ওই ছেলেটার ডাকনাম ছিল, তার আসল নাম অভিষেক সাহায়। আমার তো মনে হয় মা আর উর্মিলা চাচির গায়েব হওয়ার পেছনে অভিষেকের মৃত্যুর কোনো কানেকশন তো অবশ্যই আছে। বাবা বলে, না, একদম না। বিক্রম রেগে বলে, তোমাকে কিছু বলতে হবে না, আমি চাচির বাসায় গিয়ে খোঁজ নিয়ে নিব। সকাল হতেই বিক্রম আর প্রমোদ উর্মিলার বাসায় এসে চারিপাশ দেখতে থাকে। ছাদে আসতেই তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। বাবলু আর বিক্রম ছাদেই খেলতো। তখনই প্রমোদ চিৎকার করে ডাকলে বিক্রম দৌড়ে এসে দেখে মেঝেতে রক্ত, পাশের টেবিলে বাবলুর সেই ক্যামেরার ব্যাগ। বিক্রম বলে, তার মানে ওরা অভিষেককে এখানে মেরেছে, কিন্তু শরীরের অংশটুকু কোথায়? বলেই বেলকনির দরজা খুলতেই দেখে বেলকনির দেওয়ালে রক্তের দাগ। তার মানে এখান থেকেই অভিষেকের লাশ পানিতে ফেলা হয়েছে। তখনই দেখা যায় অভিষেকের শরীরের কাটা অংশটুকু কেউ কাচের টেবিলের মতো কিছুতে রাখছে। সেই অদ্ভুত যন্ত্র সেখানেই ঝুলানো, সেটা আস্তে আস্তে অন হচ্ছে। গল্প চলে আসে 20 বছর আগে। আকাশে পূর্ণিমার বিশাল বড় চাঁদ। মা আর উর্মিলা চাচি পবনকে নিয়ে জঙ্গলের পথে যাচ্ছে। রিক্সা থামে একটা মন্দিরের সামনে। ঝড়ো বাতাস বইছে, তার মাঝেই মা পবন আর উর্মিলাকে নিয়ে এগোতে এগোতে দেখে অন্ধকার এই বনের মাঝ থেকে হলুদ আলো আসছে। মা উর্মিলাকে বলে, তুই থাক, আমি যাচ্ছি। মা এগিয়ে সিঁড়ি বেয়ে নামলেই উর্মিলা উকি দিয়ে দেখে নিচে এক লোক দাঁড়ানো। লক্ষ্য করলে দেখা যায় লোকটা ইয়াস্তিদের মতো পোশাক পরা, তার মুখের এক পাশে পোড়া। মা পবনকে সিঁড়িতে শুয়ে বলে, আমার বরদান কই? লোকটা ভয়ানক এক কণ্ঠে বলে, বরদান নিতে হলে বদলে কিছু হারাতে হবে। মা রাজি হয়ে গেলে লোকটা বলে, কয়েনটা দাও। মা পার্স থেকে কয়েন বের করে মেশিনে দিতেই মেশিন চালু হয়ে যায়। লোকটা মেশিনে ডান হাতের বুড়ো আঙ্গুল দিতে বললে মা পবনের দিকে তাকিয়ে তাই করে। মা কান্না করতে করতে বলে, আমি আমার ছেলেকে সুস্থ দেখতে চাই। সাথে সাথে এই লোকটা মেশিনের ট্রিগার চাপ দিতেই মায়ের বুড়ো আঙ্গুল কেটে যায়। মা ব্যথায় চিৎকার করতে থাকে। এসব দেখে উর্মিলা অনেক ভয় পেয়ে যায়। লোকটা বলে, তুমি তোমার আশীর্বাদ পেয়ে গেছো। সাথে সাথেই ঝড়ো এক বাতাস হয়
আর উর্মিলা বাতাসে ছিটকে গিয়ে পড়ে সেখানে জ্ঞান হারায়। জঙ্গলের মাঝে তীব্র এক আলো দেখা যায়, তবে এরপর কি হয়েছিল তা এখনো এক রহস্য। গল্প চলে আসে 7 বছর আগে। নেপাল বর্ডারের কাছে একটা পোড়া বাড়িতে বিজয় সুজয়কে মলম লাগিয়ে দিচ্ছে। সুজয়ের ব্যথায় চিৎকার করে উঠলে বিজয় রেগে বলে, আমি গিয়ে তোমার জন্য ব্যথার ওষুধ আনছি। সুজয় বলে, মা বলেছিল দিনের বেলায় বাইরে বের হওয়া যাবে না। বিজয় বলে, মা তো এটাও বলেছিল আমাদের বর্ডার পার করিয়ে দিবে, সেটা তো এখনো করতে পারলো না। দরকার হলে ওই প্রতাপকে মেরে তারপর নিজে মরবো বলেই মুখে কাপড় পেঁচিয়ে বিজয় বাইক নিয়ে বেরিয়ে পড়ে। একটা দোকানে এসে বাইক থামিয়ে টেবিলে বসে। তখনই দোকানে প্রতাপের এক লোক এসে বিজয়কে চিনতে পেরে সাথে সাথে তাকে খবর দিয়ে দেয়। প্রতাপ রেগে রামেশ্বরকে কল দিয়ে জিজ্ঞেস করে, বিজয় এখনো কিভাবে বেঁচে আছে, ওকে শেষ করে দাও। একটা কাজের লোক জুস দেওয়ার সময় সেই কথা শুনে ফেলে। এদিকে রামেশ্বর বিজয়কে ফলো করতে থাকে। কাজের লোকটা সুযোগ বুঝে বিজয়ের মা কমলাকে বলে, ভাইয়ের জীবন এখন ঝুঁকিতে আছে, রামেশ্বর তাকে মারতে বেরিয়ে পড়ে গেছে। কমলা আর কোনো উপায় না পেয়ে এক মহিলার কাছে আসে। সেই মহিলাকে বলে, এভাবে আমি আমার ছেলেদেরকে মরতে দিতে পারি না, আপনি নিজেও তো একটা ছেলেকে হারিয়েছেন। তখনই একজন এসে সেই মহিলাকে কিছু একটা বলে যায়। সেই মহিলা কমলাকে বলে, জীবন দানের ঋণ শোধ করতে হবে। কমলা বলে, আপনি যা বলবেন আমি তাই করব। মহিলা কমলার হাতে একটা কয়েন দেয়। কমলা সেই কয়েন নিয়ে গভীর জঙ্গলের মাঝের সেই গুহায় আসে। সেখানে থাকা পোড়া মুখের তান্ত্রিক অদ্ভুত সেই যন্ত্র বের করে বলে, বরদানের জন্য ঋণ শোধ করতে হবে। কমলা মেশিনের ভিতরে মেশিনটা অন হয়ে যায়। মেশিন চালু হতেই সেই তান্ত্রিক কমলাকে বলে, ডান হাতের বুড়ো আঙ্গুল মেশিনের ভেতরে রাখো। অপরদিকে বিজয়কে ফলো করতে করতে রামেশ্বর তার লোকজনকে নিয়ে জঙ্গলের সেই বাসায় চলে আসে। বিজয়রা কিছু বুঝে ওঠার আগেই রামেশ্বর তার লোকজন নিয়ে তাদেরকে ঘিরে ফেলে। প্রতাপ তার পরিবারের সবাইকে নিয়ে রাতের খাবার খেতে বসেছে। সেই তান্ত্রিক কমলাকে বলে, কি বরদান চাও সেটা বলো। কমলা বলে, আমার ছেলেদের জীবন ভিক্ষা চাই আর তার সব শত্রুদের ধ্বংস চাই। কমলা বরদান চাইলেই তান্ত্রিক মেশিনের হ্যান্ডেলটা প্রেস করে। সাথে সাথেই কমলার ডান হাতের বুড়ো আঙ্গুল মেশিনটা কেটে নেয়। তান্ত্রিকের কথা মতো কমলা কয়েনটা আবারও নিজের কাছে রাখে। অপরদিকে হঠাৎ করেই জঙ্গলের মাঝে থাকা মৌমাছিগুলো রমেশ্বর আর তার লোকদের পর হামলা করে। কিন্তু অবাক করা বিষয় হলো, সেই মৌমাছিগুলো বিজয় কিংবা সুজয় কাউকেই কামড় দেয় না। সেই সুযোগ বুঝে বিজয় রমেশ্বরের সব লোকজনদেরকে মেরে ফেলে। এদিকে খাবার খেতে বসে প্রতাপের গলায় খাবার আটকে গেলে সে সেখানেই মারা যায়। তার মানে এই যন্ত্রের কাছে কোনো বরদান চাইলে তা সত্যি হয়ে যায়। তবে বরদানের প্রতিদানে মেশিনটা আঙ্গুল কেটে নেয়। গল্প চলে আসে বর্তমানে। কেসের দায়িত্ব পেয়ে রিয়া তার টিমকে নিয়ে চরণদাসপুর চলে আসে। পথে যাবার সময় গাড়িতে বসে রিয়া অভিষেকের লাশের ছবিগুলো দেখছে। খুনি অভিষেককে খুন করে শুধু তার বুকের অংশটুকুই নিয়ে গেছে। হাত পা আর মাথা সবই রেখে শুধুমাত্র বুক আর পেটের অংশ নিয়ে যাওয়ার কারণে রিয়া বেশ অবাক হয়। অফিসার প্রমোদ রিয়া আর তার টিমকে নিয়ে একটা স্কুল ঘরে আসে। স্কুলটা বেশ কয়েকদিনের জন্য ছুটি, তাই তারা আপাতত এটাকেই অফিস হিসাবে ব্যবহার করবে। অপরদিকে বিক্রান্ত অভিষেকের স্ত্রী শিবনার সাথে দেখা করতে আসে। বিক্রান্ত শিবনাকে বলে, আমি বীমা কোম্পানি থেকে এসেছি, তেমন কোনো সমস্যা নেই। অভিষেক নমিনি হিসাবে তার মায়ের নাম দিয়েছিল। শিবনা বলে, অভিষেকের মা তো একটা পাগল। অভিষেকের মা বেঁচে আছে শুনে বিক্রান্ত বেশ অবাক হয়ে যায়। শিবনা বলে, বেগপুরের পাশে একটা হল রোড আছে, অভিষেকের মা সেখানেই থাকে। বিক্রান্ত শিবনাকে বলে, মিডিয়ায় এই কেস নিয়ে বেশ চর্চা হচ্ছে, আপনি এক কাজ করেন, কয়েকদিনের জন্য শহর ছেড়ে চলে যান। আমি অভিষেকের মায়ের কাছ থেকে এনওসি লেটার নিয়ে ইন্স্যুরেন্সের টাকা আপনাকে দেওয়ার ব্যবস্থা করছি। বিক্রান্ত শিবনার কাছ থেকে অভিষেকের মায়ের ঠিকানা লিখে নেয়। অপরদিকে কমলা সেই মহিলার কাছে এসে বলে, আমার ছেলেগুলোর উপর থেকে বিপদ কাটছেই না। সেই মহিলা বলে, বরদান নিলে প্রতিদান অবশ্যই দিতে হবে। কমলা আবারও প্রতিদান দিতে রাজি হলে মহিলাটি কমলাকে আরেকটা কয়েন দেয়। কমলা চলে গেলে মহিলাটির অ্যাসিস্ট্যান্ট মাইথি ইশারায় জিজ্ঞেস করে, আপনি আবার তাকে কয়েন দিলেন কেন? সেই মহিলা বলে, যা হবার তা হবে, আমি আটকাতে পারবো না। কয়েনটা হাতে নিয়ে বিজয় টিটকারি করে বলে, কি সব তন্ত্রমন্ত্রে বিশ্বাস করা শুরু করেছো? কমলা বিজয়কে বলে, এই তন্ত্রমন্ত্রের কারণেই 7 বছর আগে তোমরা জীবন ফিরে পেয়েছিলে। বিজয় বলে, তোমার এই কয়েনের কারণে কিছুই হয়নি, আমরা নিজেদের সাহসের কারণে ওখান থেকে বেঁচে ফিরেছি। সুজয় বলে, একবার ভেবে দেখেছো সেদিন মৌমাছিগুলো তোমাদের উপর হামলা কেন করেনি? শুধুমাত্র ওদেরকে কামড়ালো কেন? সুজয় রেগে বলে,
এভাবে ঘরে বসে কিছুই হবে না। ওই অনন্যাকে শেষ করলে তবেই আমরা ইলেকশন জিততে পারবো, আর মা যা বলছে তাই করব। রাতে কেসের ফাইলগুলো পড়ার সময় রিয়া প্রমোদকে বলে অভিষেককে সুজয় বিজয় দুই ভাই মিলে খুন করেছে। অনন্যা এই কথা কেন বলছে? প্রমোদ বলে এই বিষয়ে কিছু ছবি পাওয়া গিয়েছিল। রিয়া ছবিগুলো চাইলে প্রমোদ বলে ছবিগুলো ডিলিট হয়ে গেছে। রিয়া বেশ বিরক্ত হয়ে জিজ্ঞেস করে এই ছবির কথা অনন্যা কিভাবে জানলো? ল্যাপটপ আর ক্যামেরা তো পুলিশ কাস্টাডিতে আছে, তাহলে ছবিগুলো ডিলিট হলো কিভাবে? পরের দিন সকালে রিয়া অনন্যার সাথে দেখা করতে আসে। রিয়া তার পরিচয় দেওয়ার আগেই অনন্যা বলে আমি আপনার ব্যাপারে সব জানি, কি জানতে চান তাই বলুন। রিয়া বলে বিজয় আর সুরেশের ব্যাপারে কিছু জানার ছিল, ওদের সাথে আপনার কিসের শত্রুতা? অনন্যা বলে মিটিং এর জন্য দেরি হয়ে যাচ্ছে, আপনার সাথে আমি সন্ধ্যায় কথা বলবো। রিয়া অনন্যার সাথে হাঁটতে হাঁটতে বলে অল্প কিছু কথা ছিল, যদি জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতো তাহলে আপনাকে থানায় ডাকতাম। থানার কথা শুনে অনন্যা গাড়িতে উঠতেই রিয়া তার পাশে বসে পড়ে। অনন্যার অ্যাসিস্ট্যান্ট ভেঙ্কট গাড়ির সামনে সিটে বসলে রিয়া বলে আপনি একটু অন্য গাড়িতে আসুন। পথে যাওয়ার সময় রিয়া অনন্যাকে জিজ্ঞেস করে খুনের কিছুক্ষণ আগে অভিষেকের কাছে একটা আননোন নম্বর থেকে কল এসেছিল। আমরা যখন সেই ফোনের লোকেশন ট্রেস করি তখন জানতে পারি ফোনটা আপনার বাংলোতেই ছিল। 3 মাস আগে আপনার অ্যাসিস্ট্যান্ট ভেঙ্কটের সাথে অভিষেকের দেখা হয়েছিল। অনন্যা বলে ভেঙ্কট আমার ডান হাত না, সে আমার ইলেকশন ক্যাম্পেইনের ম্যানেজার। অভিষেক নামের একজন ফটোগ্রাফার, তাকে আমরা ইলেকশনের ক্যাম্পেইনের ফটোশুট করতে বলেছিলাম। কিছু দূর যাওয়ার পরে ড্রাইভার গাড়ি অন্য রাস্তায় নিয়ে গেলে অনন্যা জিজ্ঞেস করে হাইওয়েতে না গিয়ে এদিকে যাচ্ছ কেন? ড্রাইভার বেশ ঘাবড়ে বলে আমাকে মাফ করে দিয়েন, বিজয় আমার মেয়েকে কিডন্যাপ করার হুমকি দিয়েছে। কিছু দূর যেতেই কয়েকটা বাইক আর একটা কার এসে তাদের গাড়ি ঘিরে ফেলে। বিজয় এসে অনন্যাকে গাড়ি থেকে নিয়ে গেলে রিয়া গাড়ি থেকে নেমে তাদেরকে মারতে শুরু করে। অনন্যার কাছে ছোট একটা চাকু ছিল, সেটা দিয়েই সে বিজয়ের হাতে আঘাত করে। তারপর অনন্যা নিজেও বিজয়ের লোকদেরকে মারতে শুরু করে। এরপর সুযোগ বুঝে অনন্যা গাড়ির কাছে এসে রিয়াকে ডাকতে থাকে, কিন্তু রিয়ার হঠাৎ অতীতের কিছু স্মৃতির কথা মনে পড়ে যায়। তার ছোট বোন তাকে বারবার বলছে দিদি আমাকে বাঁচাও। এসব ভাবতে ভাবতে বিজয়ের একটা লোক এসে অনন্যার মাথায় জোরে একটা বাড়ি মারলে সে অজ্ঞান হয়ে পড়ে। অপরদিকে বিক্রম অভিষেকের স্ত্রীর দেওয়া ঠিকানা অনুযায়ী অভিষেকের মায়ের সাথে দেখা করতে আসে। অভিষেকের মা মানে উর্মিলা চাচির অবস্থা খুবই খারাপ, বলতে গেলে সে এখন সম্পূর্ণ মানসিক ভারসাম্যহীন। উর্মিলাকে দেখে বিক্রম উর্মিলাকে বলে আপনি আমাকে চিনতে পারছেন না, আমি আপনার বান্ধবী বাসুধার ছেলে। বারবার তার পরিচয় দিলেও উর্মিলা চুপচাপ বসে থাকে। বিক্রম তার কাছে থাকা রেকর্ডারে তার মায়ের গান চালু করে দিলে উর্মিলা বলে এটা তো বাসুধার গলা। বিক্রম আবারও তার পরিচয় দিলে উর্মিলা বলে ওদের দুইজনকে শয়তান মেরে ফেলেছে। বিক্রম বলে আপনি কি আমার ছোট ভাই পবনের কথা বলছেন? উর্মিলা বলে পবন অনেক অসুস্থ ছিল, আমি বারবার মানা করা সত্ত্বেও বাসুধা বরদান নিতে যায়। ওই শয়তান বরদানের বদলে বাসুধার আঙ্গুল কেটে নেয়। ভারুণার ওই জঙ্গলে শয়তান থাকে, ওই শয়তান আমাকেও মেরে ফেলবে। অপরদিকে রিয়া রাস্তার উপরে পড়ে আছে, অনন্যা তাকে ফেলেই চলে গেছে। সুজয় রিয়ার আইডি কার্ড দেখে প্রচন্ড রেগে বিজয়কে বলে অনেক বড় একটা কাজ করে ফেলেছ, এখন আর কিছুই করার নাই, মেয়েটাকে গাড়ির ডিকিতে তোলো, মায়ের কয়েন ব্যবহার করার সময় হয়ে গেছে। এদিকে বিক্রম বাসে করে ওয়ারুণার জঙ্গলের সামনে আসে। এরপর হাতে একটা টর্চ নিয়ে জঙ্গলের ভেতরের দিকে হাঁটতে শুরু করে। রিয়াকে নিয়ে জঙ্গলের দিকে আসার সময় গাড়িতে সুজয় বিজুকে বলে নিজের বিশ্বস্ততা প্রমাণ করার জন্য তুমি সবকিছু করতে পারবে। বিজয় বলে হ্যাঁ, যা বলবেন তাই করব। সুজয় বলে আমরা যেখানে যাচ্ছি সেখানকার তান্ত্রিকের একটা আঙ্গুল দরকার। বিজয় বেশ ভয় পেলে সুজয় তার হাতে কিছু টাকা দিয়ে বলে বাকি টাকা কাজ হয়ে যাওয়ার পর পাবে। বেশ অনেকটা আসার পরে একটা গুহার সামনে এসে গাড়িটা থামে। ততক্ষণে রিয়ার জ্ঞান ফিরে এসেছে। সুজয় গুহার দিকে এগিয়ে যাওয়ার সময় সেই তান্ত্রিককে ডাকতে থাকে। সুজয়ের ডাক শুনে তান্ত্রিক সেই যন্ত্র নিয়ে গুহা থেকে বেরিয়ে আসে। সুজয় বলে মা আপনার কাছে বরদান নিতে পাঠিয়েছে। তান্ত্রিক বলে বরদান নিতে হলে তার প্রতিদান দিতে হবে। সুজয় বিজুর হাতে কয়েন দিয়ে বলে গুরুজি যা বলবে তুমি তাই করবে, আর যখন বরদান চাইতে বলবে তখন বলবে সুজয় আর বিজয়ের সকল শত্রু ধ্বংস হয়ে যাক, আর সুজয় ভাইয়া যেন ইলেকশন জিতে যায়। বিজু ভয়ে ভয়ে সিঁড়ি দিয়ে গুহার ভিতরে নেমে যায়। যন্ত্রের
উপরে কয়েন রাখতেই মেশিন চালু হয়ে যায়। তান্ত্রিক বলে ডান হাতের বুড়ো আঙ্গুল মেশিনের ভেতরে রেখে দাও। বিজু মেশিনের ভেতরে আঙ্গুল রাখতেই তান্ত্রিক বলে কি চাও এবার বলো। বিজু তার বরদান চায়, কিন্তু বিজু কি বরদান চেয়েছে উপর থেকে সুজয় আর বিজয় কিছুই শুনতে পায় না। বরদান চাইতেই তান্ত্রিক সেই মেশিনের হ্যান্ডেল নামিয়ে দেয়, আর সাথে সাথেই বিজুর আঙ্গুল কেটে যায়। বিজুর চিৎকার শুনে বিক্রম সেদিকে যেতে শুরু করে। তান্ত্রিক বিজুকে বলে তোমার কয়েন ফিরিয়ে নাও, বরদান পেয়ে গেছো। বিজু উপরে যেতেই তান্ত্রিক সেই যন্ত্র নিয়ে গুহার দিকে হাঁটতে শুরু করে। তখনই সুজয় আর বিজয় বন্দুক বের করে তান্ত্রিককে বলে আগে বরদান পূরণ হোক, তারপরে যাবেন। তখনই জঙ্গলের মাঝ থেকে সুজয়ের ড্রাইভারের চিৎকার ভেসে আসে। কিছুটা এগিয়ে যেতেই গাছের উপর থেকে ড্রাইভারের লাশ পড়ে, তার গলা থেকে গল গল করে রক্ত পড়ছে। বিজু ভয়ে জঙ্গলের দিকে দৌড় দেয়। তখনই বিজয়ের পিছন থেকে কিছু একটা দৌড়ে চলে যায়। হঠাৎ একজন এসে কয়েকটা ট্যাবলেট সুজয় আর বিজয়ের পায়ের কাছে ফেলে দেয়। ট্যাবলেটটা মাটিতে পড়তেই সেটা থেকে সাদা ধোঁয়া বের হতে থাকে। ট্যাবলেটের ধোঁয়া নাকে যেতেই দুজনের শরীর অবশ হয়ে যায়। হঠাৎ গাছের উপর থেকে লাফ দিয়ে কেউ একজন নিচে নেমে আসে। তার সমস্ত শরীর কারো কাপড়ে মোড়ানো, মুখটাও কাপড় দিয়ে ঢাকা। লোকটার হাতে মান্ডালার নকশা করা একটা তলোয়ার। কিছু বুঝে ওঠার আগেই লোকটা হাতের তলোয়ার দিয়ে বিজয়ের ডান হাত কেটে ফেলে। এরপর সুজয়ের আর এক হাত কেটে দুই ভাইয়ের গলা কেটে নেয়। তারপর লোকটা সেখান থেকে চলে যায়। বিজু ভয়ে ভয়ে সেখান থেকে পালাতে গেলেই লোকটা এসে বিজুর গলায় তলোয়ার ধরে, কিন্তু বিজুর কাটা আঙ্গুল দেখে তাকে ছেড়ে দেয়। এদিকে গাড়ির ডিকিতে বসে রিয়া সবই শুনছে। কিছুক্ষণ পর চিৎকার শুনে বিক্রম সেখানে এসে দেখে বিজু স্তব্ধ হয়ে বসে আছে। অন্য কারো গলা পেয়ে রিয়া গাড়ির ডিকিতে লাথি মারতে শুরু করে। বিক্রম গাড়ির ডিকি খুলে রিয়াকে বের করে আনে। বিক্রম তার পরিচয় দিয়ে বলে আমি দিল্লি পুলিশে চাকরি করি। পাশেই বিজুকে এভাবে বসে থাকতে দেখে রিয়া জিজ্ঞেস করে এর কি হয়েছে। বিক্রম বলে হয়তো ভয়ানক কিছু দেখেছে। কিছুটা দূরে আগুন জ্বলতে দেখে বিক্রম আর রিয়া সেদিকে এগিয়ে যায়। সেখানে গেলে দেখা যায় সুজয় আর বিজয়ের লাশের পাশে মান্ডালার নকশা করা আগুন জ্বলছে। ভোর 3:30। শাস্ত্রীর স্ত্রী ঘুম থেকে উঠে গোসল সেরে পূজা করার সামগ্রী তৈরি করছে। শাস্ত্রীও গোসল করে এসে পূজা শুরু করতে গেলেই তার হাতের ধাক্কায় পূজার থালা পড়ে গেলে সে স্ত্রী কালিনীকে মারতে যায়। হঠাৎই একটা কালো ছায়া উড়ে যেতে দেখে শাস্ত্রী থমকে যায়। ভয়ে কালিনী জিজ্ঞেস করে কি হয়েছে। শাস্ত্রী বলে আমি মৃত্যুর ছায়া দেখেছি। কালিনী বলে সব মঙ্গলের অর্থ আপনি বুঝবেন এটা জরুরি না। শাস্ত্রী অস্থির হয়ে চিন্তা করে কারোর মৃত্যু ঘনিয়ে আসছে। পুলিশ আর ফরেন্সিক টিম মিলে জঙ্গলে হওয়া মার্ডারের লাশ আর এভিডেন্স কালেক্ট করছে। বিক্রম টর্চ নিয়ে গুহার ভিতরে যেতে গেলেই ক্যামেরাম্যান বলে লাভ নেই, আমার ফ্ল্যাশও ভেতরে জ্বলেনি। বিক্রম তাকে পাত্তা না দিয়েই ধীরে ধীরে গুহা নিচে নামতে থাকে। ক্যামেরাম্যানের কথা মতো সত্যি সত্যি ভিতরে টর্চ চলে না, কিন্তু বিক্রম বাড়ি দিতেই ঠিকই টর্চটা জ্বালিয়ে নেয়। একদম ভেতরে আসতেই টর্চটা হঠাৎই বন্ধ হয়ে যায়। এই বিদঘুটে অন্ধকারে দেখার জন্য দিয়াশলাই জ্বালিয়ে দেখে মানুষ আকৃতির মূর্তির মতো কিছু একটা দেয়ালে লাগানো। তার বুকে একটা গোল গর্ত। নিশ্চয়ই মনে আছে এমন মানুষ আমরা গল্পের প্রথমে ইয়াস্তিদের কাছে দেখেছিলাম। বিক্রম অবাক হয়ে তাকিয়ে থাকে। দিয়াশলাইয়ের কাঠি শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই আলো নিভে যায়। অনন্যা তার ভক্তদের সামনে এসে বলে শয়তানের বধ হয়েছে। চরণদাস ভূমিতে যে দাগ লেগেছিল তা এখন মুছে গেছে। চরণদাসপুর এখন শয়তান মুক্ত। আপনাদের সেবিকা আপনাদের সেবা করার জন্য এখনো বেঁচে আছে। আমি জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের মঙ্গলের জন্য কাজ করে যাব, কারণ আমি খাঁটি চরণদাসী। পুলিশের ইন্টারোগেশনের সময় ভয়ে বিজুর কপাল বেয়ে ঘাম পড়ছে। রিয়া বিজুকে জিজ্ঞেস করে এত কিছু হয়ে গেল আর তুমি কিছুই দেখোনি। বিজু বলে আমি অনেক ভয় পেয়েছিলাম, তাই গাড়ির পেছনে লুকিয়েছিলাম। রিয়া জিজ্ঞেস করে কাকে ভয় পাচ্ছিলে। বিজু বলে ভূতের মতো দেখতে, আমার ঠিক মনে নেই। মালিক বিজুকে জিজ্ঞেস করে সে শুধু তোমার একাকেই ছেড়ে দিল কেন। বিজুর সেই ভয়ানক রাতের কথা মনে পড়ে যায়। আঙ্গুল কেটে বিজুর গলায় সেই কালো পোশাক পরা লোকটা চাকু ধরেছিল। রিয়া আঙ্গুলের ব্যান্ডেজ দেখে জিজ্ঞেস করে এখানে কি হয়েছে। বিজু বলে সুজয় ভাইয়া বলেছিল কাটতে, তাহলে নাকি বরদান পাওয়া যাবে। রিয়া জিজ্ঞেস করে কি ছিল সেই বরদান আর কে চেয়েছিল। বিজু চুপ করে থাকলে
মালিক তার মাথা ধরে টেবিলে জোরে এক বাড়ি মারে। রিয়া অনন্যাকে জিজ্ঞেস করে, আপনি তখন কি করছিলেন যখন বিজয় আমাকে তার গাড়িতে করে নিয়ে যাচ্ছিল? অনন্যা বলে, আমার ড্রাইভার পাঙ্কে আমাকে গাড়িতে তুলে গাড়ি স্টার্ট দেয়। আমি আপনাকে ডেকেছিলাম, কিন্তু আপনি তো শোনেননি, তাই ভেবেছিলাম আমরা পরে এসে আপনাকে নিয়ে যাব। আসলে তখন আমি আর আমার ড্রাইভার দুজনেই শক ছিলাম আর যার যার জীবন বাঁচানোর চেষ্টা করছিলাম। আমাদের কাছে তো ফোনও ছিল না। পরবর্তীতে পাশের এক গ্রামে গিয়ে সাহায্য নিয়ে পুলিশকে খবর দিতে বলি। রিয়া বলে, পুলিশকে তো জানানো হয়েছে, কিন্তু আপনি না, শুধু পাঙ্কে ওই গ্রামে গিয়েছিল। রিয়া বিক্রমকে বলে, শুনেছি আপনি এবং ইন্সপেক্টর প্রমোদ খুব ভালো বন্ধু। বিক্রম বলে, হ্যাঁ, আমরা একই স্কুলে পড়তাম। রিয়া জিজ্ঞেস করে, গত কয়েকদিনে যেই দুই জায়গায় মার্ডার হয়েছে আপনি অদ্ভুতভাবে সেখানে পৌঁছে যান কিভাবে? বিক্রম বলে, আমি পুলিশ আর এটাই আমার কাজ। রিয়া জিজ্ঞেস করে, তা আপনি কোন জায়গার পুলিশ? বিক্রম বলে, দিল্লির পুলিশ, তবে এখন সাসপেনশনে আছি। এদিকে অনন্যা রিয়াকে জিজ্ঞেস করে, আপনি আসলে কি জানতে চাচ্ছেন? রিয়া বলে, পাঙ্কে কল করার পর আপনি বাসায় যাননি, তাহলে কোথায় ছিলেন? অনন্যা বলে, আসলে আমার ব্লাড প্রেশার আছে, সেদিন অসুস্থ হয়ে পড়ায় আমাকে ডক্টর আবাস্তির ক্লিনিকে যেতে হয়। আমি শুনেছি সুজয় আর বিজয়ের হাত নাকি কেটে দিয়েছে আর আপনাকে বিক্রম বাঁচিয়েছে। রিয়া জিজ্ঞেস করে, বিক্রমকে আপনি কিভাবে চেনেন? এদিকে বিক্রমকে জিজ্ঞেস করে, অনন্যাকে আপনি কিভাবে চেনেন? বিক্রম বলে, অনন্যা ছোট বোন কবিতা, তার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। একটা দুর্ঘটনায় কবিতা কোমায় চলে যায়, এখন দিল্লির এক হাসপাতালে ভর্তি আছে। মালিক বিজুকে অনেক মারধর করলে বিজু ব্যথায় কাটাতে কাটাতে সত্য বলা শুরু করে। বিজু বলে, লোকমুখে শুনেছি বহু বছর আগে বাহুবলী প্রমোদ ভাইয়া সুজয় আর বিজয় ভাইকে মারতে চেয়েছিল। তখন কমলা মা এই বরদানের মাধ্যমে সুজয় আর বিজয়ের জীবন বাঁচিয়েছিল। রিয়া জিজ্ঞেস করে, তাহলে তো তার আঙ্গুলও কাটতে হয়েছিল? বিজু বলে, হ্যাঁ, মায়েরও আঙ্গুল কাটা। রিয়া বিজুর কাটা আঙ্গুলে ব্যথা দিয়ে জিজ্ঞেস করে, যদি তোর কথা সত্য হয় তাহলে বিজয় আর সুজয় বেঁচে নেই কেন? বিজু ব্যথায় ছটফট করতে থাকে। রিয়া অনন্যাকে বলে, সত্যি কথা বলার মতো সাহস আপনার নেই। আপনি পুলিশকে জানাতে এই জন্য দেরি করেছিলেন কারণ বিজয় যদি আমাকে মেরে ফেলতো, একজন সিআইবি অফিসারকে মারার জন্য তার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হয়ে যেত। নির্বাচনে আপনিই জিততেন। অনন্যা চুপ করে বসে থাকে। রিয়া বিক্রমকে জিজ্ঞেস করে, সেদিন আপনি জঙ্গলে কি করছিলেন? বিক্রম বলে, 22 বছর আগে আমার মা ওই জায়গা থেকেই নিখোঁজ হয়ে যায়, তার খোঁজ করতে গিয়েছিলাম। রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, 22 বছর পর আপনি খুঁজতে গিয়েছিলেন? বিক্রম বলে, অভিষেক, সুজয় এবং বিজয় মার্ডার আমার মায়ের নিখোঁজের সাথে জড়িত। অভিষেকের শরীরে একই চিহ্ন দেখেছি যেটা আমার মায়ের কাছেও ছিল। রিয়া জিজ্ঞেস করে, কিসের চিহ্ন? বিক্রম বলে, সবই বলবো, তবে আমি আমার এই মার্ডার কেস ইনভেস্টিগেট করে আমার মায়ের সম্পর্কে জানবো। এখন আপনার কাছে দুইটা অপশন আছে, হয়তো আপনি আমাকে এই ইনভেস্টিগেশনে আপনার সাথে রেখে যত রিসোর্স ব্যবহার করতে পারেন করেন, আর না হলে আমাকে দূরে রেখে বছরের পর বছর বসে তদন্ত করেন। রিয়া জিজ্ঞেস করে, অভিষেকের কোন চিহ্ন আপনি আপনার মায়ের কাছে পেয়েছিলেন? বিক্রম পকেট থেকে একটা কয়েন বের করে দিয়ে বলে, আমার মা যেই রাতে নিখোঁজ হয় সেই রাতে তার ব্যাগে এটা ছিল। কয়েন দেখে রিয়ার মনে পড়ে বিজুও একটা কয়েনের কথা বলেছিল। সুজয় বিজুকে একটা কয়েন দেখিয়ে এক তান্ত্রিকের কাছে নিয়ে গিয়েছিল। তান্ত্রিক বিজুকে কয়েনটা একটা মেশিনে দিতে বলে। কয়েনের এক পাশেই নকশা করা ছিল, কিন্তু মেশিনে দেওয়ার পর দুই পাশেই নকশা হয়ে যায়। তান্ত্রিক বিজুর হাত সেই যন্ত্রে দিয়ে আঙ্গুল কাটার পরে বলে, তুমি বরদান প্রাপ্ত হয়েছো। রিয়া বলে, তারপর কি হয়? ওই দুই ভাইকে কে মারে? বিজু বলে, তা আমি জানি না, আমার কিচ্ছু মনে নেই। আপনি যতই মারেন না কেন আমি বলতে পারবো না। রিয়া বিক্রমের কয়েন হাতে নিয়ে বলে, এই কয়েন তাহলে বিজুর কাছেও থাকা উচিত। তখনই এক অফিসার এসে রিয়ার কানে কিছু বললেই রিয়া বিক্রমকে বলে, কেস শেষ না হওয়া পর্যন্ত আপনি যেতে পারবেন না, আপনাকে আমার প্রয়োজন হতে পারে। বাইরে এসে রিয়া মালিককে বলে, বিক্রম এখানে স্থানীয়, তার উপরে পুলিশে কাজ করে, ওকে আমাদের কাজে লাগানো উচিত। বিক্রম প্রমোদকে জিজ্ঞেস করে, ভেতরে কি হচ্ছে? প্রমোদ বলে, শাস্ত্রী না কে যেন এসেছে, তার জিজ্ঞাসাবাদ চলছে। তখনই মালিক এসে বিক্রমকে ডেকে নিয়ে যায়। শাস্ত্রী বলে, আমি একজন পূজারী, ছায়া বিশেষজ্ঞ। আপনার ছায়া একরকম,
আর আপনার আধ্যাত্মিক ছায়া অন্যরকম। রিয়া বলে, আমি এসব বিজ্ঞান জানতে চাই না, আপনি শুধু এটা বলেন মার্ডারের এক্স্যাক্ট টাইম আর প্লেস আপনি কিভাবে বুঝলেন? শাস্ত্রী বলে, আমি আজ ভোরে মৃত্যুর ছায়া দেখেছি। প্রত্যেক মৃত্যুর নিজস্ব ছায়া থাকে। আজ হত্যাকারীর ছায়া এসেছিল, কিন্তু সাথে ছিল জেসমিন ফুলের গন্ধ। সেটা খোঁজ করতে করতেই আমি একদম ক্রাইম সিনের পাশে পৌঁছে যাই। চারপাশের আবহাওয়া যেন আমাকে ডাকছিল। আমি ছায়ার উপাসনা করা শুরু করি। তখনই মৃত্যুর সময় এবং অস্ত্র সম্পর্কে জানতে পারি। মালিক জিজ্ঞেস করে, কিসের অস্ত্র? শাস্ত্রী বলে, প্রাচীন এক তলোয়ার। রিয়া বলে, আপনার কথা মানলাম, কিন্তু হত্যাকারী আপনাকে কেন মারতে চাইবে? আপনি কি তাকে চিনতেন, নাকি সুজয় বিজয় বা অভিষেক এদেরকে চিনতেন? শাস্ত্রী বলে, আমার এক বন্ধু আছে যার নাম জালাল উদ্দিন খান, যাকে এখানে সবাই জিমি খান নামে চেনে। সে আগেও হত্যার বিশ্লেষণ করেছে। তার মতে এবার এখানে সোনাকের মৃত্যু হবে, মানে কোন এক গুরুর। আমি গত 38 বছর ধরে হাজারো শিষ্যকে এই শিক্ষা দিয়ে আসছি, তাই পরবর্তী শিকার আমার হবে। তখনই পুলিশের বাধা না শুনে শাস্ত্রীর স্ত্রী কালিনী ভিতরে এসে শাস্ত্রীকে বলে, আপনি কখনোই আমার কথা শোনেন না। এই দুনিয়া আপনাকে বুঝবে না, আর আপনি এই দুনিয়াকে বুঝবেন না। নিজের সম্মান নিজে নষ্ট করলেন, তাই তো? রিয়া জিজ্ঞেস করে, আপনি কে? শাস্ত্রী বলে, আমি ওনার স্ত্রী কালিনী। আমাদের সন্তান অমৃতের খাওয়ার সময় হয়ে গেছে, চলেন। সে বাইরে অপেক্ষা করছে। শাস্ত্রী কালিনীকে বাইরে যেতে বলে রিয়াকে বলে, যদি আর কোনো প্রশ্ন থাকে বাসায় এসো। আমি মৃত্যুকে ভয় পাই না, সত্যকে আলো দেয়াই আমার কাজ। বিক্রম জিমি খানের বাসায় আসলে বাসায় কারেন্ট না থাকায় জিমির নাতনি আর জিমি বেশ চিন্তায় আছে। বিক্রম বলে, আমাকে শাস্ত্রী পাঠিয়েছে। জিমি জিজ্ঞেস করে, হঠাৎ কি এমন কাজ পড়লো যে তোমাকে পাঠালো? বিক্রম বলে, আমি এখানেরই দিগলিয়ায় থাকি। জিমি বলে, তোমার কথাবার্তা এত মনে হচ্ছে না। জিমির কেমন যেন সন্দেহ হয়, বলে, দাঁড়াও, আগে কল দিয়ে শুনি শাস্ত্রী কাকে পাঠিয়েছে। বিক্রম তাকে আজকে বলে, আমার কথা শোনেন, আমি অনেক বড় সমস্যায় পড়েছি। কয়েকদিন আগে সুজয় বিজয়ের মার্ডার হয়েছে, আপনি হয়তো পেপারে পড়েছিলেন। জিমি বলে, তুমি কি পুলিশের লোক? তোমার সাহস হয় কিভাবে তুমি এখানে এসেছো? বিক্রম বলে, না, আমি পুলিশের না, কিন্তু কয়েকদিন পর তারা হয়তো আপনার কাছে আসবে। আমি আপনার ভালোর জন্যই। জিমি কোনো কথা না শুনেই লাঠি দিয়ে বিক্রমকে তাড়িয়ে বের করে। ধাওয়া খেয়ে বাইরে আসলে বিক্রমের ফোনে অনন্যার মেসেজ আসে, রাত 8টায় হাইফাই হোটেলে দেখা করতে বলেছে। জিমি শাস্ত্রীকে কল দিয়ে বলে, তুমি পুলিশের কাছে পৌঁছে গেছো? শাস্ত্রী বলে, যা ঠিক মনে হয়েছে করেছি, বাকিটা উপর বলা জানে। জিমি বলে, এসব মৃত্যু নিয়ে গবেষণা করা বন্ধ করো, না হলে আমাদের সবাইকে কাফনে দাফন করে তারপর মনে হচ্ছে তুমি থামবে। রিয়া আর মালিক শাস্ত্রীর খোঁজ খবর নিতে তার বাসার সামনে এক নাপিতের কাছে এসে জিজ্ঞেস করলে নাপিত বলে, বেশি কিছু জানি না। শাস্ত্রী একটু চালাক আর তার স্ত্রী একদমই সহজ সরল। 5 বছর আগে এদের একমাত্র সন্তান মারা যায়, তারপর থেকে আরো চুপচাপ হয়ে গেছে। রিয়া জিজ্ঞেস করে, অমৃত নামের তাদের আর কোনো সন্তান আছে? নাপিত বলে, তাদের একমাত্র সন্তানের নাম তো অমৃতই ছিল। তার মানে কালিনী হয়তো মিথ্যা বলছে, না হয়তো সে মানসিক ভারসাম্যহীন। সেখান থেকে মালিক আর রিয়া বিজুর সম্বন্ধে জানতে তার এলাকায় আসলে এক চাচি বলে, ওই যে ছেলেদেরকে নাচতে দেখছো, ওটাই বিজুর বাসা। রিয়া জিজ্ঞেস করে, ওরা নাচছে কেন? চাচি বলে, বিজুর ছেলে 5 বছর আগে হারিয়ে গিয়েছিল, না জানে কোথা থেকে আজ ফিরে এসেছে, তাই খুশিতে সবাই হই হুল্লোড় করছে। থানায় এসে রিয়া বিজুকে বলে, খুনিকে একমাত্র তুমিই দেখেছো, তাই তার সম্পর্কে তোমাকেই বলতে হবে। বিজু ভয়ে এক কোনায় কাচুমুচু হয়ে বসে থাকলে মালিক বিজুকে তার ছেলের ছবি দেখায়। বিজু আসলে সেদিন বিজয় আর সুজয়ের জীবন না বাঁচিয়ে নিজের হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পাওয়ার বরদান চেয়েছিল, তাই সে তার ছেলেকে ফিরে পেয়েছে। বিজু খুশি হয়ে বলে, আমার ছেলে উদেশ, কোথায় পেয়েছেন ওকে? আমি ওর সাথে দেখা করতে চাই। রিয়া বলে, না, এ তোমার ছেলে না, উদেশের ছদ্মবেশে তোমার পরিবারকে লুট করতে এসেছে, ওকে গ্রেফতার করে লকআপে দিব। বিজু বলে, বুঝতে পেরেছি, আপনি আসলে কি চাচ্ছেন। হ্যাঁ, আমি ওই খুনিকে দেখেছি আর তার সম্পর্কে আমি সব বলবো। রাতে বিক্রম বোরখা পরা অনন্যার সাথে হোটেলে আসে। রুমে আসার পর বিক্রম জিজ্ঞেস করে, কি বলবেন? অনন্যা বলে, বলবো না, দেখাবো। ব্যালকনিতে এসে ক্যামেরা হাতে দেখায় হোটেলের হুইল চেয়ারে করে দেবরাজ আসছে। বিক্রমদের একদম সামনের রুমে দেবরাজ আসে। কিছুক্ষণ পর পার্টির আরো 2জন লোক আসে। দেবরাজ হুইল চেয়ার ছেড়েই তাদেরকে স্বাগতম জানালে অনন্যা ছবি তুলে বলে, আমার পঙ্গু স্বামী আমাকে পার্টি থেকে সরাতে পার্টির লোকদের সাথে ষড়যন্ত্র করছে। বিক্রম জিজ্ঞেস করে, কিন্তু সে ঠিক হলো কবে? অনন্যা বলে, এটা তো গত 2 বছরের সিক্রেট। ফিজিওথেরাপি
থেরাপি দিয়ে ঠিক হয়েছে, কিন্তু কাউকে বলতে চাচ্ছে না। নির্বাচনের আগে ভোলেনাথের চমৎকার বলে জনগণের সিম্পাথি নিয়ে আমাকে হারাতে চায়। বিক্রম বলে, তোমাকে কি কেউ আজ পর্যন্ত হারাতে পেরেছে? অনন্যা বলে, এত শর্ট নোটিসে আসার জন্য ধন্যবাদ। বিক্রম বলে, বিদ্যুৎ অফিসে তোমার পরিচিত কেউ আছে? অনন্যার সাহায্যে বিক্রম জিমির বাসায় বিদ্যুৎ এনে দেয়। জিমি খুশি হয়ে বলে, তুমি ওই মার্ডার কেস সম্পর্কে জানতে চাও তাই না? আসো, তোমাকে কিছু দেখাবো। রিয়া গাড়িতে বসে বিজুর কথা মনে করতে থাকে। বিজু বলেছে কালো কাপড়ে কেউ এসেছিল, সে একদম আগুনের ফুলকির মতো, তার হাতে তলোয়ার ছিল, তাতে বেশ সূক্ষ্ম ডিজাইন করা, যেন সে কোনো রাজা মহারাজা। শাস্ত্রীও একই কথা বলেছিল। রিয়ার শাস্ত্রীর বাসার সামনে আসলেই মালিক এবং বীরকে বলে, তোমরা এখানে অপেক্ষা করো, একসাথে গেলে ওরা ঘাবড়ে যেতে পারে। কাহিনী দরজা খুলে রিয়াকে ভেতরে শাস্ত্রীর কাছে নিয়ে আসে। এদিকে জিমি বিক্রমকে সিলিং দেখিয়ে বলে, 2 বছর আগে এটা ভেঙে পড়েছিল, সব নষ্ট হয়ে গেছে, অনেক অনেক পুরনো তো, তাই আমি নতুন করে মেরামত করেছি। কিন্তু জানতাম না এর পেছনে আমার পূর্বপুরুষরা রহস্য রেখে গেছে। বাক্স খুলে কিছু লিপি দেখালেই বিক্রম হতবাক হয়ে যায়। উপরে সেই ডিজাইন যেমনটা কয়েনের উপরে ছিল। জিমি বলে, 1952 সালে এমনই এক ঘটনা ঘটেছিল। আমার দাদা গিয়াসউদ্দিন সাহেব তার ব্যাখ্যা করেছিল। ঘড়িতে রাত 10:10 বাজে। রিয়া খেয়াল করে সমস্ত বাসায় মোমবাতি আর প্রদীপ জ্বালানো। রিয়া জিজ্ঞেস করে, কারেন্ট নেই নাকি? শাস্ত্রী বলে, আমার ছেলের টিউবলাইট পছন্দ না, তা তোমার কি সাহায্য লাগবে? রিয়া জিজ্ঞেস করে, তলোয়ার সম্পর্কে কিভাবে জানলেন? শাস্ত্রী বলে, শেষ প্রতিচ্ছায়া, কোন একটা ঘটনা ঘটার পরে তার ছায়া দীর্ঘ সময় ধরে থাকে। যেমনটা ধরো তুমি কিছু অনেকক্ষণ ধরে দেখার পর চোখ বুঝলেও সেটা দেখতে পাও, তেমনি। রিয়া জিজ্ঞেস করে, তার মানে ক্রাইম সিনে আপনি সবকিছুই দেখেছেন? শাস্ত্রী বলে, না, সব না, কিছু কিছু দেখেছি। আমাকে বিজয় বলেছে। রিয়া হতবাক হয়ে জিজ্ঞেস করে, বিজয় কিভাবে? আপনি যখন পৌঁছান তখন কি সে বেঁচে ছিল? শাস্ত্রী বলে, না, আমি পৌঁছানোর আগেই তোমরা ওদের মৃত শরীর নিয়ে চলে গিয়েছিলে। রিয়া বলে, তাহলে কি ওর লাশ বলেছে? শাস্ত্রী বলে, জীবন মৃত্যু এসব শব্দ তো শরীরের সাথে যায়, আত্মা বা রুহুর সাথে হয় না। তুমি তো খুব ভালো করেই জানো, তুমি আজও তাকে দেখতে পাও। বলে পাশে তাকালে রিয়া দেখে তার সেই ছোট্ট বোন বল হাতে দাঁড়িয়ে আছে। শাস্ত্রী রিয়ার পেছনের দিকে তাকিয়ে বলে, আমার ছেলে। রিয়া দেওয়ালে শাস্ত্রীর ছেলের ছবি দেখে। পেছনের চেয়ারটা একা একাই দুলছে। কালিনী চা নিয়ে আসার সময় বলে, ছেলেটা এখানে কেন পা রেখেছে? বলেই সোজা না এসে ঘুরে আসে। রিয়া বুঝে উঠতে পারে না এই দুজনেরই কি মাথার সমস্যা আছে। জিমি বিক্রমকে বলে, 100% গ্যারান্টি তো দিতে পারবো না, কিন্তু এইটুকু বুঝেছি যে এসব যে মার্ডার হচ্ছে তা একটা মান্ডালার সাথে জড়িত, যার নাম আয়াস্ত মান্ডালা। সেই লিপি দেখিয়ে বলে, এটা একটা জিওমেট্রিক ডিজাইন, এতে 8টা খণ্ড আছে, প্রত্যেকটাতে 8টা চিহ্ন। এর মধ্যে 3টা চিহ্নকে আমি বুঝতে পেরেছি। প্রথম দৃশ্যটা হচ্ছে রাধিকার ধার, মানে অভিষেকের বডি। দ্বিতীয় হচ্ছে শুম্বনী শুম্বকে বাহু, মানে সুজয় আর বিজয়ের 2 হাত। আর তৃতীয়টা অনুযায়ী সোনাকের মুন্ডু, মানে শাস্ত্রীর মাথা। রিয়া জিজ্ঞেস করে, আপনি এত কিছু দেখেছেন, তাহলে খুনির চেহারাও নিশ্চয়ই দেখেছেন? শাস্ত্রী বলে, না, কারণ তার মুখ ঢাকা ছিল, খুবই শান্তভাবে আক্রমণ করছিল, যার কোনো প্রতিচ্ছায়া পাওয়া যায়নি। কোনো মহানুভবী মানুষই এটা দেখতে পারবে। বিক্রম জিমিকে বলে, আপনার কথা মতো এটা কোনো এক সম্প্রদায়ের কাজ, তারা কালো জাদু করে নিজেদের স্বার্থের জন্য মানুষকে খুন করছে। জিমি বলে, না, এই গোলক ধাঁধায় ঝাঁপ দিতে হলে এই ধরনের মন মানসিকতা বাদ দাও। এই দেখো একটা ছবি, এই ধরনের মেশিন কি কোনো কালো জাদুকর বানাতে পারে? রিয়া বলে, আপনার মনে হয় পরবর্তী মৃত্যুটা আপনার? শাস্ত্রী বলে, আমি তো আগেই বলেছি, আমার বন্ধু জিমি দেখেছে। এরপর সোনাকের পালা, আর সোনাক মানে গুরু, মানে আমি। জিমি বিক্রমকে দেওয়ালে টাঙানো এক মেশিনে 1952 সালের একটা কাটা পত্রিকা দেখায়। সেখানে চরণদাসপুরে হওয়া দাঙ্গায় অনেক মৃত্যুর খবর পাওয়া যায়। 27 জন মহিলা এবং 12 জন পুরুষ। জিমির দাদা গ্রামবাসীকে নিয়ে দাঙ্গা করেছিল। এদিকে ঘড়িতে 10:40 বাজে। রিয়া বলে, আমি এখন আসি, পরে আবার আসবো। আপনি কি শিওর যে আপনার সিকিউরিটি লাগবে না? শাস্ত্রী একদিকে গম্ভীরভাবে তাকিয়ে রিয়াকে চুপ করতে বলে। রিয়া ভয়ে পেছনে তাকিয়ে দেখে সেখানে কিছুই নেই। শাস্ত্রী বলে, মৃত্যু। হঠাৎই শাস্ত্রীর দম বন্ধ হয়ে আসে, যেন কেউ তার গলা চেপে ধরেছে। রিয়া তাকে ধরে শান্ত করার চেষ্টা করে, কিন্তু শাস্ত্রী রিয়াকে সরাতে গিয়ে তুলসী গাছের আঙিনায় বাড়ি খেয়ে মাথা ফেটে গলগলিয়ে রক্ত পড়তে পড়তে সেখানেই মারা যায়। রিয়া কালিনীকে জোরে জোরে ডাক দেয়, কিন্তু কালিনী
কালিনীর কোনো সারা শব্দই নেই। রিয়ার ডাক শুনে মালিকরা দৌড়ে আসে। রিয়া কালিনীকে ডাকতে ছাদের এক রুমে গিয়ে দেখে ধ্যানের ভঙ্গিমায় বসে থাকা কালিনীর গলা কাটা। রুমের কোথাও কালিনীর মাথার অংশ নেই। তার মানে কালিনী সেই সোনাক। গল্প চলে আসে 1 বছর আগে দিল্লিতে। বিক্রমের কাছে শেখরের একটা পার্সেল আসে। পার্সেলটা হাতে নিয়ে বিক্রমের সন্দেহ হলে সাথে সাথেই বাইরে এসে ডেলিভারি ম্যানকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর কবিতাকে নিয়ে অফিসের দিকে রওনা দিলে কবিতা জিজ্ঞেস করে পার্সেলটা কার ছিল। বিক্রম বলে তোমার মতোই একজন সাংবাদিক যাকে আমি অনেক বছর ধরে চিনি। দিদিকে কোম্পানি নামে স্ক্যামের কিছু ডকুমেন্ট ছিল। কবিতা বলে দিদিকে তো অনেক বড় কোম্পানি, চলো দুজনে মিলে ওই কোম্পানির রহস্য খুঁজে বের করি। কবিতাকে তার অফিসে নামিয়ে দিয়ে বিক্রম থানার দিকে রওনা দেয়। রাতে কবিতা দিদিকে কোম্পানির সবকিছু রিসার্চ করে বিক্রমকে বলে এই কোম্পানির সাথে ডেল্টা ফার্মার বিভিন্ন ব্যবসা আছে, আর দিদিকে কোম্পানির আসল মালিক হচ্ছে টেলিকম মিনিস্টার সুমের রায়না। দিদিকে কোম্পানি তাদের কালো টাকাগুলো ডেল্টা ফার্মের মাধ্যমে সাদা করে। আমাদের হাতে অনেক বড় প্রমাণ এসেছে, আমরা ওদের স্ক্যাম জনগণের সামনে ফাঁস করতে পারবো। খুনের কেস সমাধান করতে গিয়ে 2000 কোটি টাকার স্ক্যামের কেস আমাদের হাতে এসেছে। কিন্তু বিক্রম কবিতাকে বলে তুমি এসবের মধ্যে জড়াবে না। সকালবেলা বাক্সের মধ্যে করে শেখর আমাকে প্রমাণ দিয়ে গিয়েছিল দুপুরেই কেউ তাকে খুন করেছে, তাই তোমাকে সাবধান করে দিচ্ছি তুমি আর এসবে ভুলেও জড়াবে না। বিক্রম রাগ করে বাসা থেকে বের হওয়ার সময় কবিতা বলে আচ্ছা ঠিক আছে, আমি আর এই নিউজটা কভার করব না। বিক্রম কবিতার কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে বাইকের সামনে আসতেই কেউ একজন বিক্রমকে গুলি করে। গুলি লাগার পরও বিক্রম সেই লোকটাকে মাটিতে ফেলে দেয়। তখনই আরো একজন এসে বিক্রমকে মারতে শুরু করে। এই সুযোগে তারা বিক্রমের পায়ে আবারও গুলি করে। গুলির শব্দ শুনে কবিতা দৌড়ে বাইরে আসে। ততক্ষণে সেই দুই ছেলে বাইকে উঠে পালাতে শুরু করেছে। কবিতা তাদের একজনকে ধরে মাটিতে ফেলে দেয়। অপর ছেলেটা এসে রড দিয়ে কবিতার মাথায় জোরে একটা বাড়ি মারে। গল্প চলে আসে বর্তমানে। হাসপাতাল থেকে কল দিয়ে বিক্রমকে বলে সকালে কবিতার হার্টবিট স্বাভাবিকের চাইতে একটু বেশি হয়েছিল। 1 বছর আগে সেই ঘটনার পর থেকেই কবিতা আজও কোমায়। কবিতাকে এই অবস্থায় দেখে চোখের পানি ফেলা ছাড়া বিক্রমের আর কিছুই করার থাকে না। অপরদিকে রিয়া ক্রাইম সিনে দাঁড়িয়ে আছে। ফরেন্সিক টিম লাশ থেকে প্রমাণ সংগ্রহের চেষ্টা করছে। শাস্ত্রীর মাথায় একটা আঘাতের চিহ্ন, কাহিনীর শরীর থেকে মাথাটা বিচ্ছিন্ন করা। তার বসার ভঙ্গি দেখে মনে হচ্ছে সে কোনো একটা বিশেষ পূজায় মগ্ন ছিল। কাহিনীর বুকে বিশেষ সেই মান্ডালা চিহ্ন আঁকা। প্রমাণ সংগ্রহ শেষে পোস্টমর্টমের জন্য লাশগুলোকে হাসপাতালে পাঠানো হয়। রিয়া বিক্রমকে বলে এখানে কাহিনীর মাথা ছাড়া লাশটা পড়েছিল। টেবিলের কোনায় আঘাত লাগার ফলে শাস্ত্রী মারা যায়। বিক্রম বলে তার মানে শাস্ত্রীর ভবিষ্যৎবাণী সত্যি হলো। কিন্তু ওই ঘর থেকে কেমন একটা অদ্ভুত গন্ধ আসছে। ঠিক এই রকমের গন্ধ আমরা সুজয় আর বিজয়ের খুনের লোকেশনেও পেয়েছিলাম। রিয়া পকেট থেকে একটা ট্যাবলেট বের করে বলে এই গন্ধটা এই ট্যাবলেট থেকে আসছে। ওই ট্যাবলেট থেকে একটা ধোঁয়া বের হয়। সেই ধোঁয়া নাকে যাওয়ার সাথে সাথেই শরীর প্যারালাইজ হয়ে যায়। বিক্রম রিয়াকে জানায় জিমি খান আমাকে এই কেসের সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন দিয়েছে। তার তথ্য মতে এতদিন যতগুলো খুন হয়েছে সব খুনগুলোই মান্ডালার ডিজাইন ফলো করে একই প্যাটার্নে হয়েছে। বিক্রম রিয়ার হাতে আইএসটি মান্ডালার একটা নকশা দিয়ে বলে জিমি বলছিল তার দূর সম্পর্কের এক দাদা এই বিষয়ে অনেক কিছু জানে। সে এই সব খুনের বিষয়গুলো একটা ডায়েরিতে লিখে রেখেছে। মান্ডালার এই ডিজাইনটা ডিকোড করে জিমি সোনাকের খুনের ব্যাপারে আগেই জেনে গিয়েছিল। জিমির কথা মতো 5টা খুন এখনো হওয়া বাকি। তখনই মালিক এসে রিয়াকে ডাক দেয়। রিয়া চলে গেলে বিক্রম উপরে এসে ফরেন্সিকের সংগ্রহ করা বাক্সের মধ্যে থেকে প্যারালাইজ করা সেই ট্যাবলেট গুলো নিয়ে নেয়। এদিকে রিয়া মালিককে বলে বাসার সব ঘড়িগুলো বন্ধ হয়ে আছে, আমরা প্রত্যেকটা আলমারি চেক করেছি কিন্তু কিছুই পাইনি। হাতে একটা টর্চ নিয়ে কালিনীর আলমারির ভেতরটা খুব ভালো করে দেখতে শুরু করে। তখনই বিক্রম এসে রিয়াকে বলে এই আলমারিটা তো দেওয়ালের সাথে একদম ফিক্সড করে রাখা। কয়েকবার ধাক্কা দিতে আলমারির ভেতরে একটা গোপন ড্রয়ার পাওয়া যায়। সেই ড্রয়ারের ভেতরেই মান্ডালার 8টা টুকরো পাওয়া যায়। বিক্রম বলে জিমি খানের কথা মতো এই 8টা মান্ডালায় 8 রকমের ডিজাইন আছে। মান্ডালাগুলো জিমি দেখার পর বলে তার মানে কালিনী শুধু শাস্ত্রীর স্ত্রী না, বরং সে নিজেও একজন গুরু ছিল। কালিনী নিজেই সোনা, আর শাস্ত্রীর মৃত্যু টেবিলে আঘাত লাগার ফলে হয়েছে, তাই না? রিয়া বলে হ্যাঁ, কালিনীর শাস্ত্রীর চায়ে কিছু একটা মিশিয়ে দিয়েছিল। জিমি বলে কিন্তু কালিনীর মৃত্যু দেখে মনে হচ্ছে তাকে খুন করা হয়নি, সে নিজের ইচ্ছায় নিজেকে বলি দিয়েছে। রিয়া বলে কালিনী যেভাবে বসেছিল মনে হচ্ছিল সে বিশেষ কোনো পূজায় মগ্ন ছিল। বিক্রম বলে তার মানে কালিনী জানতো কেউ তাকে মারতে এসেছে। রিয়া বলে আপনি বলেছেন 73 বছর আগে আপনার দাদা এই সকল
খুনে তদন্ত করছিল। তার ডায়েরিতে সব সিম্বলের মাঝ থেকে এখন শুধু 3টা বাকি আছে। জিমি বলে এখন এই সিম্বল গুলোকে ডিকোড করতে হবে। ডিকোডের প্রক্রিয়াটা সহজ হলেও একটু সময়ের প্রয়োজন। রিয়া জিজ্ঞেস করে সেই ডায়েরিতে আমি একটা যন্ত্রের ছবি দেখেছিলাম, সেটা আসলে কি? জিমি বলে ওটা একটা পুরোনো মেশিন, সেটা চালানোর জন্য মানুষের শক্তির দরকার হয়। রিয়া বলে বিজু বলেছিল সেই যন্ত্র থেকে বরদান পাওয়া যায়, যন্ত্রে কয়েন দিলেই আঙ্গুল কেটে যায়, তারপরে নাকি বরদান পাওয়া যায়। রিয়া বিক্রমকে বলে যেমন কয়েন আমরা তোমার মায়ের কাছে পেয়েছিলাম ঠিক তেমন একটা কয়েন আমরা বিজুর কাছেও পেয়েছিলাম, তার মানে তোমার মা নিজেও একটা বরদান নিয়েছিল। বিক্রম বলে হতেও পারে, যেই রাতে মা নিখোঁজ হয়ে যায় সেই রাতে আমার ছোট ভাই অ্যাক্সিডেন্ট করে মারা যায়। রিয়া জিমিকে বলে আপনি মান্ডালাগুলোকে ডিকোড করেন, আমি প্রথম ভিকটিম অভিষেকের স্ত্রীর সাথে কথা বলে আসি। বিক্রম প্রমোদের সাথে দেখা করে ক্রাইম স্পটে পাওয়া ট্যাবলেটটা প্রমোদকে দেখিয়ে বলে খুনি খুন করার আগে এই মেডিসিনের ধোয়া দিয়ে ভিকটিমকে প্যারালাইজ করে দেয়। বিক্রম প্রমোদকে বলে এই ট্যাবলেট কোথায় পাওয়া যায় সেটাই খুঁজে বের করতে হবে, কিন্তু শহরের সব অলি গলি খুঁজেও কোথাও এই ট্যাবলেটের সন্ধান পাওয়া যায় না। অপরদিকে জিমি খান ম্যান্ডেলার ডিজাইন গুলো ডিকোড করে ফেলে। সে বিক্রমকে ম্যান্ডেলার নকশা দেখিয়ে বলে মান্ডালার ডিজাইনের প্রথম অংশ দেখে বোঝা যায় সে একটা রাজকুমারী, আর দ্বিতীয় অংশ দেখে বোঝা যাচ্ছে রাজকুমারী অনেক সুন্দরী আর সে অনেক উচ্চ বংশে জন্মগ্রহণ করেছে। বিক্রম বলে চরণদাসপুরে আর এর আশেপাশে বেশ কিছু রয়্যাল পরিবার আছে। অপরদিকে অনন্যাকে মালিক জয়রাজের পোস্টার দেখিয়ে বলে এরা যেভাবে সভা করছে সেটা দেখে পার্টি হয়তো ওদেরকে নমিনেশন দিবে। অনন্যা সভার দিকে যাওয়ার সময় ভেনকাটকে বলে আপাতত সিকিউরিটি আমার সাথে যাওয়ার দরকার নেই, এমন করলে সাধারণ মানুষ মনে করবে আমি তাদের একজন। অনন্যা মিটিং এর জন্য রওনা দিতেই দেখা যায় একজন ড্রোন দিয়ে ফলো করছে। বিক্রম অনন্যাকে কল দিয়ে বলে আপনি এভাবে সিকিউরিটি ছাড়া সভায় গেছেন কেন? কিলারের পরবর্তী টার্গেট একজন রাজকুমারী। কবিতা বলেছিল আপনার মায়ের বংশ একটা রাজ পরিবারের ছিল। অনন্যা বলে এর মধ্যেই সব খুঁজে বের করে ফেলেছো, তবে ভয় পেও না, এখানে সবকিছু ঠিকই আছে। অপরদিকে রিয়া অভিষেকের স্ত্রী শিবনার সাথে দেখা করতে তার মায়ের বাড়ি আসে। শিবনা রিয়াকে জানায় অভিষেকের চরিত্র ভালো ছিল না। কয়েকদিন আগেও একটা বিবাহিত মেয়ের সাথে অভিষেকের সম্পর্ক হয়েছিল। একদিন হঠাৎ লোকটা বাসায় এসে অভিষেককে তার স্ত্রীর সাথে হাতে হাতে ধরে ফেলে। সেই মহিলার স্বামী ছিল একজন পুলিশ ইন্সপেক্টর। সে অভিষেককে বলেছিল আমি তোকে এনকাউন্টারে মেরে ফেলবো। সেই ভয়ে অভিষেক পুরো এক সপ্তাহ গায়েব ছিল। তার কয়েকদিন পরেই খবর আসে যে সেই ইন্সপেক্টর একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। অভিষেক যখন বাসায় ফিরে আসে তখন তার ডান হাতের বুড়ো আঙ্গুল কাটা ছিল। তার আচার আচরণও বেশ পরিবর্তন হয়ে গেছিল। একদিন আমাকে বলে সে নাকি বরদান পেয়েছে, এখন তার সব শত্রু একে একে মারা যাবে। রিয়া শিবনাকে বলে অভিষেকের কাছে ঠিক এমন একটা কয়েন ছিল, তুমি কি সেটা দেখেছো? শিবনা কিছু ছবি আর কয়েনটা রিয়ার হাতে দিয়ে বলে এই ছবিগুলোর পেছনে কয়েনটা লুকিয়ে রেখেছিল। রিয়া সেই ছবিগুলোর মাঝের একটা ছবিতে কালিনীকে দেখে অবাক হয়ে যায়। এদিকে সভা শেষে বিক্রম অনন্যাকে বাসায় পৌঁছে দেয়। রাতে বিক্রম অনন্যার বাসাতেই থেকে যায়। বিক্রমের সাথে অনন্যার পরিচয় 8 বছর আগে থেকে। অনন্যার বাবা বিক্রমকে অনন্যার নিরাপত্তার দায়িত্ব দিয়েছিল। বিক্রমের জীবনে কবিতা আসার আগে থেকেই অনন্যা বিক্রমকে পছন্দ করত। আজও সে বিক্রমকে ভুলতে পারেনি। রাতে বিক্রম বাগানের মাঝে দাঁড়িয়েছিল। হঠাৎ বাসার দরজাটা বন্ধ হয়ে গেলে দেখা যায় কেউ একজন অনন্যার রুমের দিকে যাচ্ছে। দরজা বন্ধ হওয়ার শব্দ পেয়ে বিক্রম জানালা দিয়ে বাসার ভিতরে এসে দেখতে পায় কেউ একজন অনন্যাকে মারার চেষ্টা করছে। বিক্রম লোকটাকে ধরে মেঝেতে ফেলতেই দেখে এটা আসলে বান্টি, মানে সুজয় আর বিজয়ের ছোট ভাই। অপরদিকে প্রমোদ সেই ট্যাবলেটের সন্ধান করতে করতে হাইওয়ে থেকে একটু দূরে একটা ফার্মেসির দোকানে আসে। ফার্মেসির দেওয়ালে সেই ছবিগুলো আঁকা যেগুলো কিছুক্ষণ আগে আমরা অভিষেকের বাসায় কালিনীর ছবিতে দেখেছিলাম। এই ফার্মেসির নামটা বেশ অদ্ভুত, মোনালিসা কুরি। তার পরিচিত একজন বলেছিল শহরের মাঝে খুঁজে লাভ নেই, হাইওয়ের পাশে বড় একটা ফার্মেসি আছে, সেখানে পেলে পেতে পারো। প্রমোদ ফার্মেসির সামনে দাঁড়িয়ে বলে মনে হয় ফার্মেসি বন্ধ হয়ে গেছে। তখনই ভিতর থেকে শব্দ শুনে প্রমোদ দরজার দিকে এগিয়ে যায়। দরজার ফাঁকা দিয়ে ভেতরে তাকালে কেউ লাইট অফ করে দেয়। প্রমোদ রাগ করে দরজায় লাথি মারতেই পাশের জানালা খুলে যায়। অপরদিকে বান্টিকে পুলিশ ধরে নিয়ে যায়। অনন্যা বিক্রমকে বলে বান্টি তার ভাইদের বদলা নিতে এসেছিল, তুমি যাকে খুঁজছো বান্টি সেই খুনি না। বিক্রম বলে যদি তুমি রাজকুমারী না হও তাহলে আর কে? এদিকে কালিনীর ছবিতে মোনালিসা কুরি নাম দেখে রিয়াও সেখানে আসে। ফার্মেসির সামনে সানির মোটরসাইকেল দেখে রিয়া বেশ অবাক হয়ে যায়। আশেপাশে সানিকে দেখতে না পেয়ে রিয়া সানির নাম্বারে কল দিলে ফার্মেসির ভিতর থেকে ফোনের রিং বেজে ওঠে। ভিতরে যাওয়ার সময় মালিককে ভয়েস মেসেজে বলে আমি মোনালিসা কুরিয়ের সামনে আছি, তাড়াতাড়ি ব্যাকআপ টিম পাঠাও। জানালা খোলা পেয়ে রিয়া ভিতরে ঢোকে। ভিতরের পরিবেশটা কেমন যেন অন্ধকার, সাথে থাকা টর্চ
চালিয়ে ধীরে ধীরে ভেতরের দিকে আসে। আশেপাশে তাকে জড়িবুটির বেশ কিছু বই রাখা। রিয়া কিছুটা সামনে এগিয়ে গিয়ে দেখে কেউ একজন বসে আছে। লোকটার মুখে একটা মেয়ের মুখের চামড়া মেডিসিন ভর্তি একটা বয়েমের মাঝে রাখা, যার মুখ থেকে চামড়া খুলে নেওয়া হয়েছে। সেই মেয়েটা পাশে শুয়ে আছে। রিয়া ধীরে ধীরে সেদিকে এগিয়ে যায়। লোকটা রিয়ার দিকে ঘুরে তাকাতেই দেখা যায় এটা একটা মেয়ে, যার পুরো শরীর আর মুখ কালো কাপড়ে ঢাকা। রিয়া কিছু বুঝে ওঠার আগেই মেয়েটা তলোয়ার দিয়ে রিয়ার উপর হামলা করলে রিয়ার বন্দুক পড়ে যায়। রিয়া মাটিতে পড়ে গেলেই মেয়েটার মুখে চামড়া রাখা সেই বয়েম নিয়ে সেখান থেকে পালাতে থাকে। তখনই রিয়া বন্দুক পাওয়ার পরে মেয়েটাকে গুলি করতে শুরু করে। ঠিক তখনই প্রমোদের লাশ রিয়ার সামনে এসে পড়লে মেয়েটা সেই সুযোগে সেখান থেকে পালিয়ে যায়। প্রমোদকে গলা কেটে খুন করা হয়েছে। প্রমোদের খুনের খবর পেয়ে সাথে সাথেই সেখানে বিক্রম আসে। ছোটবেলার বন্ধুকে এভাবে খুন হতে দেখে বিক্রম কান্নায় ভেঙে পড়ে। মালিক রিয়াকে বলে প্রমোদের পকেটে সেই ট্যাবলেট পেয়েছি যেগুলো ক্রাইম স্পটে পাওয়া গিয়েছিল। প্রমোদ এই জায়গার ঠিকানা খুঁজে বের করেছিল, কিন্তু বুঝতে পারছি না সে এখানে একা কেন আসলো। প্রথমে সোনাকের বডি আর এবার রাজকুমারীর চেহারা নিয়ে গেছে, কিন্তু এই রাজকুমারী আসলে কে? অপরদিকে দেখা যায় কেউ একজন সেই বডির পার্ট গুলো সেলাই করছে। কিছুক্ষণ আগে রিয়ার সাথে লড়াই করা সেই মেয়েটা রাজকুমারীর চেহারা সেলাই করা বডির পাশে রাখে। সিরিজের বাকি পর্বগুলো নিয়ে দেখা হবে আগামীকাল ঠিক দুপুর 2টা বেজে 7 মিনিটে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।